তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি, আরআরবি গ্রুপ ডি, এসএসসি জিডি বা পশ্চিমবঙ্গের যে কোনো এক্সাম যেখানে ম্যাথ আসে সেই সব এক্সামের প্রিপারেশন করছো, তাদের জন্য এই জিরো টু হিরো ব্যাচটি খুব 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 ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা জানো আমার ক্লাসে লেকচার 1 অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যার মাধ্যমে আমরা অনুপাত সমানুপাতের কিছু বেসিক অঙ্ক শিখে নিয়েছি। সমানুপাত কাকে বলে, ক্রমিক সমানুপাত কাকে বলে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সমানুপাতিক, এইসব আমরা শিখে নিয়েছি। ঠিক আছে, তোমরা যারা এখনো ক্লাসটি দেখোনি অবশ্যই গিয়ে প্রথমে ওই ক্লাসটি দেখো। তারপর আমরা এখন এই ক্লাসে কিছু স্পেশাল এবং কিছু ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক আমরা শিখে নেব। ঠিক আছে, উইথ কনসেপ্ট। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই ওভিএসএসসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনো প্রিপারেশনে ম্যাথ থেকে ভয় পাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের লেকচারটি শুরু করি। আমাদের প্রথম টপিক হচ্ছে আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার জিনিসটা কি? এই সব শব্দের সাথে আমাদেরকে কিন্তু একটু যোগাযোগ রেখে চলতে হবে। অনুপাতিক ভাগাহার জিনিসটা কি? ধরো তোমার কাছে কিছু টাকা আছে। কত টাকা আছে? ১০০ টাকা আছে। তুমি ৩ বন্ধুর মধ্যে সেই টাকা ভাগ করে নিচ্ছ। একটা তুমি, একটা তোমার বন্ধু, আর একটা তোমার বান্ধবী। ঠিক আছে? এই ৩ জনের মধ্যে তুমি টাকা ভাগ করে নিচ্ছ। তুমি নিলা ১০ টাকা। ঠিক আছে? তোমার বন্ধুকে দিলা ২০ টাকা এবং তোমার বান্ধবীকে দিলা ৭০ টাকা। যেহেতু মেয়ে বলে কথা, লেডিস ফার্স্ট, তো লেডিস সব থেকে বেশি টাকা পেল। ঠিক আছে, এবার প্রশ্ন হলো যে এই যে টাকা তুমি দিলা, এই টাকার অনুপাত কত হলো? আমরা অনুপাত চ্যাপ্টারের প্রথমেই শিখে গেছি অনুপাত বার করতে। তাহলে কি করব আমরা? শূন্য 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 কেটে গেল, কত হলো? 1:2:7। ঠিক আছে, তুমি তোমার টাকার 1:2:7 অনুপাতে তুমি তোমার বন্ধু এবং তোমার বান্ধবীতে ভাগ করে নিলা। এবার আনুপাতিক ভাগার জিনিসটা কি বলতো? তুমি কত টাকা পেলে, এটা হচ্ছে তুমি। হ্যাঁ, এটা হচ্ছে তুমি। তুমি কত টাকা পেলা? তুমি বলছো আমি 1 ভাগ পেলাম। কত ভাগের মধ্যে? ১, ২, ৩, ৩ আর ৭, ১০ ভাগের মধ্যে আমি ১ ভাগ টাকা পেলাম। এটা কি ঠিক? এটাই হচ্ছে তোমার আনুপাতিক ভাগহার। কার? তোমার আনুপাতিক ভাগহার হলো 1/10। তোমার বন্ধুর কত হলো? 2/10 এবং তোমার বান্ধবীর কত হলো? 7/10। মানে ১০ ভাগের মধ্যে সে ৭ ভাগ টাকা পেল। ১০ ভাগের মধ্যে তোমার বন্ধু ২ ভাগ টাকা পেল এবং ১০ ভাগের মধ্যে তুমি ১ টাকা পেলা। ১ ভাগ টাকা পেলা। ওকে, তোমার টাকা কত ছিল টোটাল? ১০০ টাকা। তাহলে তুমি কত টাকা পেলা? চলো ১০০ দিয়ে গুণ করে দাও, তুমি পেলা ১০ টাকা। দেখো তো মিলেছে? ওকে, এবার টাকা কত ছিল? ১০০ টাকা। কেটে দাও, কত হলো? ২০ টাকা। তোমার বন্ধু কত টাকা পেল? ২০ টাকা। ওকে, আর তোমার বান্ধবী কত টাকা পেল? ৭০ টাকা। দেখতে পেলা? মিলে গেল শেষে। ১০ টাকা, ২০ টাকা এবং ৭০ টাকা হয়েছে। আনুপাতিক ভাগাহারটা বোঝা গেল। তুমি টোটাল অনুপাতের মধ্যে কয় ভাগের মধ্যে কত ভাগ টাকা তুমি পেয়েছো সেটাই হচ্ছে অনুপাতিক ভাগহার। ওকে, চলো তাহলে আমরা এই বিষয়ে কিছু অঙ্ক করে নিই। ৫,৫০০ টাকা এ এবং বি এর মধ্যে কিভাবে ভাগ করা যাবে যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত ৫:৬ হয়? এ পাবে ৫ ভাগ আর বি পাবে ৬ ভাগ। তাহলে বলো তো, এ কত ভাগ পেল? ৫ ভাগ। টোটাল কত ভাগের মধ্যে? ১১ ভাগের মধ্যে। তাহলে এটা হয়ে গেল এর আনুপাতিক ভাগহার। আর বি এর আনুপাতিক ভাগহার কত? ৬ ভাগ ১১ ভাগের মধ্যে। টোটাল টাকা কত? ৫,৫০০। টোটাল টাকা কত? ৫,৫০০। চলো কাটাকুটি করে নাও। ১১ দিয়ে ৫ শূন্য শূন্য, ১১ দিয়ে ৫ শূন্য শূন্য। তাহলে এ কত পেল? ৫ এ ৫ এ ২৫০০ টাকা। আর বি কত পেল? ৫ ৬ ৩,০০০ টাকা পেল বি। তাহলে এর এ কে দিতে হবে ২৫০০ টাকা এবং বি কে দিতে হবে ৩,০০০ টাকা। তোমার ৫৫০০ টাকা ডিভাইড হয়ে গেল। ওকে, তাহলে কিভাবে দিতে হবে বুঝতে পেরে নিলাম। এ কে দিতে হবে ২৫০০ টাকা এবং বি কে দিতে হবে ৩,০০০ টাকা। ঠিক আছে,
এবার করো তো ৩৪৫ টাকাকে এত 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 ভগ্নাংশের অনুপাতে ভাগ করো। তোমাদের বলেছি যারা এখনো আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই গিয়ে কিন্তু আগের ক্লাসটি দেখে নাও, কারণ এই যে দেখো ভগ্নাংশের অনুপাত, এই ভগ্নাংশের অনুপাতকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে কিন্তু করতে শিখে নিয়েছি। কি করব? নিচের গুলোর লসাগু করব, লসাগু করে তা দিয়ে সবগুলোকে গুণ করে দেব। চলো লসাগু করো তো। ২ ৩ ৪, লসাগু করো ২ দিয়ে। ১ ৩ ২, তাহলে কত হলো? ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২। সুতরাং আমরা ১২ দিয়ে কি করব? ৩টেকেই গুণ করে দেব। ওকে, তাই তো? আমরা শিখে নিয়েছি আগের চ্যাপ্টারে। চলো কত হলো? ৬ কেটে দাও ৪, কেটে দাও ৩, কত হলো? 6:৪ দুগুণে ৮ 3 তিরিকে ৯, এই অনুপাতে ভাগ করে দিতে বলেছে তোমাকে। বুঝতে পারলাম? আসলে আমরা বুঝলাম এখানে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটা তো আসলে এই অনুপাত টাকায়। তাহলে করো, ভাগ করে দাও। প্রথম ব্যক্তি কত টাকা পাবে? ৬ ভাগ পাবে কত ভাগের মধ্যে? ৮, ৬ 14, 14 আর ৯ 23 ভাগের মধ্যে, ইন্টু ৩৪৫। ওকে। তৃতীয় জন কত পাবে? ৮ ভাগ পাবে 23 ভাগের মধ্যে, ইন্টু ৩৪৫। এবং তৃতীয় জন কত পাবে? তৃতীয় জন ৯ ভাগ পাবে 23 ভাগের মধ্যে, ইন্টু ৩৪৫। ওকে, চলো কাটাকুটি করে নিই। কেটে দাও ১ দিয়ে 23, নামলো কত? ১ ১ ৫, কেটে দাও ৫ দিয়ে। কত হইল? ১৫ দিয়ে কেটে গেল। ২৩ কে কেটে দাও ১৫ দিয়ে। তাহলে কত হলো? ৬-১৫ ৯০, ৮-১৫ ১২০, ৯-১৫ ১৩৫। তাহলে বুঝলা ৩৪৫ টাকা কি কি অনুপাতে ভাগ করে দিতে পারবো? ওকে, চলো আমরা নেক্সট অঙ্কটা করে নেব। কি বলছে? ৯,১৯৫ টাকাকে এ, বি এবং সি এর মধ্যে কিভাবে ভাগ করতে হবে যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে ৪৫ টাকা মানে এ এর কাছ থেকে ৪৫ টাকা, বি এর কাছ থেকে ৬০ টাকা এবং সি এর কাছ থেকে ৯০ টাকা কেটে নিলে বাকি টাকার অনুপাত হবে এত। ওকে, ভেরি গুড। এ, বি, সি এর কাছে কত টাকা কেটে নিলাম? এই অনুপাতটা দেওয়া আছে, এই অনুপাতটা কিন্তু টাকা কাটার পরে দেওয়া আছে, এই টাকাকে কিন্তু ভাগ করা নয় এটা। তাহলে চলো আমরা কত টাকা কেটে নিলাম? যোগ করো। ৪৫, ৬০, ৯০, ৫, ৪ ৬ ১০, ১০ আর ৯ ১৯, ১৯৫ টাকা আমরা কেটে নিলাম। তো বাকি টাকা কত হলো? বাকি টাকা হলো ৯১, ৯৫ থেকে ১৯৫ বিয়োগ করে দাও। ৯,০০০ টাকাকে আমরা এই অনুপাতে ভাগ করে দেব। তার মধ্যে এ, বি, সি এর মধ্যে। ওকে, চলো করে দাও। এ, বি, সি, চলো ভাগ করে দাও। এ কত পাবে? এ পাবে ৯,০০০ গুণিত এর আনুপাতিক ভাগ কত? ২ ভাগ। কত ভাগের মধ্যে? ২ ৩ ৫, ৫ ৪ ৯ ভাগের মধ্যে। বি কত পাবে? ৯,০০০ ইন্টু ৩ ভাগ আউট অফ ৯ ভাগের মধ্যে। সি পাবে ৯,০০০ ইন্টু ৪ ভাগ ৯ ভাগের মধ্যে। ওকে, চলো কেটে দাও ১,০০০। তাহলে এ পেল ২,০০০ টাকা, বি পেল কত? কেটে দাও ৩,০০০ টাকা, সি পেল ৪,০০০ টাকা। এটা হলো ৯,০০০ টাকার ভাগ। কিন্তু আসলে আসলে এ কত পেয়েছে? এর কাছ থেকে ৪৫ টাকা কেটে নেওয়া হয়েছে, তো এর সাথে ৪৫ যোগ করে দাও। এ পেল ২,০৪৫ টাকা, বি পেল ৬০ টাকা, যোগ করে দাও ৩,০৬০ টাকা এবং সি পেল ৯০ টাকা, যোগ করে দাও ৪,০৯০ টাকা। তাহলে বুঝতে পারলা ৯,১৯৫ টাকাকে কত কত করে দিতে হবে? এ কে দিতে হবে ২,০৪৫ টাকা, বি কে দিতে হবে ৩,০৬০ টাকা এবং সি কে দিতে হবে ৪,০৯০ টাকা। ওকে, নেক্সট। তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত দেওয়া আছে। প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফলটি দ্বিতীয়টির বর্গের থেকে
96 বেশি সংখ্যা তিনটি কি কি? ওকে, সংখ্যা তিনটি কি ৫, ৬, ১২? না, আমরা প্রথম চ্যাপ্টারে শিখে আসলাম অনুপাতগুলো কিন্তু সংখ্যা নয়, এর সাথে কিছু একটা গুণ করতে হবে। চলো আমি সংখ্যা তিনটি ধরে নিলাম 5x, 6x আর 12x। ওকে, তাহলে দেখো তো x x x কেটে গেল, অনুপাত 5:6:12ই থাকলো। ওকে, এবার বলা হচ্ছে যেমন বলছে তেমন ভাবে করে যাব। প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল। চলো, প্রথম ইন্টু তৃতীয় সংখ্যার গুণফল মানে কি? 5x ইন্টু 12x সমান দ্বিতীয়টির বর্গের থেকে 96 বেশি। দ্বিতীয়টির বর্গ কত? 6, 6x এর স্কয়ার, এটাই হয়ে গেল বর্গ, থেকে 96 বেশি। যেমন বললো তেমন ভাবে আমরা কিন্তু ইকুয়েশন সাজালাম। 5 বারাং 60x স্কয়ার সমান 6 6 36x স্কয়ার প্লাস 96। চলো x গুলোকে একদিকে নিয়ে আসো। 60, এটা প্লাস আছে, ডান দিকে প্লাস আছে, বাম দিকে এসে কি হয়ে যাবে? মাইনাস। দেখো 36 এর আগে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে। বাম দিকে এসে মাইনাস হয়ে গেল, বিয়োগ করে দাও। কত হয়ে গেল? 24x স্কয়ার সমান 96। কাটাকুটি করে দাও 4 দিয়ে। ওকে, x সমান হয়ে গেল কত? 2। তাহলে সংখ্যা তিনটি কি কি হবে? চলো, 5 2 10, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। ওকে, হয়ে গেল তাহলে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট। চলো আমরা নেক্সট অঙ্কে এগিয়ে চলি। নেক্সট আমাদের কনসেপ্ট যেটা বোঝার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে মুদ্রা এবং মূল্য সম্পর্কিত কিছু অঙ্ক। ঠিক আছে, দেখো মুদ্রা মানে কি? মুদ্রাকে ইংরেজি বলে কয়েন। তোমার কাছে কতগুলো কয়েন আছে? আর মূল্য মানে প্রাইস। ওকে, তোমার কাছে ধরে নাও মুদ্রা আছে কতগুলা? 50 পয়সা, 1 টাকা বা 100 পয়সা। 1 টাকা মানে কি? 100 পয়সা। আর 25 পয়সার মুদ্রা আছে। ঠিক আছে, কতগুলো আছে? তুমি বলছো যে আমার পকেটে মুদ্রা আছে 50 পয়সার, 100 পয়সার মানে 1 টাকার এবং 25 পয়সার মুদ্রা আছে। আমার কাছে 50 পয়সা আছে 5টা, 100 পয়সা আছে 10টা আর 25 পয়সা আছে 2টো। তাহলে বলো তো তোমার কাছে টোটাল কত টাকা আছে? এর প্রাইস কি হবে? প্রাইস কি হবে? 50 পয়সা কতগুলো আছে? 5টা, পাঁচে পাঁচে 25, 250 পয়সা প্লাস 10টায় 100 পয়সা বা 1 টাকাকে আমি পয়সায় আনলাম যেহেতু আমি সবগুলোকে পয়সাই করছি। ওকে, 10টা 100 পয়সা মানে কত হয়ে গেল? 1000 পয়সা। আর 25টা মানে দুটো 25 পয়সা মানে কত? 50 পয়সা। তোমার কাছে কত হয়ে গেল? হয়ে গেল তোমার 1300 পয়সা তোমার কাছে আছে, মানে কি 13 টাকা আছে তোমার কাছে। ঠিক আছে, তুমি তুমি তোমার কি নিজের মানি ব্যাগের কথা ভাবো। তোমার মানি ব্যাগে, ঠিক আছে, টোটাল ধরে নাও যে 20টা নোট আছে। নোট, নোটও তো হতে পারে না, যেমন তোমার কয়েন থাকতে পারে তেমন তো তোমার কাছে নোট আছে। কতগুলো নোট আছে? 20টা নোট আছে। তার মধ্যে দুটো নোট হচ্ছে 10 টাকার। ওকে, 10 টাকার। 5টা নোট হচ্ছে 50 টাকার। ওকে, 10টা নোট হচ্ছে 100 টাকার। ও কত হলো? 5 2 7, 7 10 17 আর 3টে নোট হচ্ছে তোমার কাছে 500 টাকার। ওকে, এবার তোমরা বুঝতে পারলে একদম পারফেক্টলি এটা হচ্ছে নোট সংখ্যা, তোমার কাছে কটা নোট আছে। আর এটা হচ্ছে এক একটা নোটের প্রাইস, তোমার কাছে কোন ধরনের নোট আছে। এবার বলা হলো বলো তো তোমার মানিব্যাগে টোটাল কত টাকা আছে। একদম সাধারণ প্রশ্ন, সবাই নিজের মানিব্যাগ দেখে নাও। দুটো 20 টাকার, দুটো 10 টাকার নোট মানে কত হলো? 20 টাকা প্লাস 5টা 50 টাকার নোট, পাঁচে পাঁচে 25, 250 টাকা প্লাস 10টা 100 টাকার নোট মানে কি 1000 টাকা প্লাস 3টে 500 টাকার নোট মানে 1500 টাকা। তাহলে বলো তো তোমার কাছে কত টাকা আছে? 0 7 7 2 2770 টাকা তোমার কাছে
আছে। তাহলে বোঝা গেল কয়েন এবং প্রাইস সম্পর্কিত বিষয়গুলো। এবার চলো আমরা এই বিষয় নিয়ে কিছু অঙ্ক করে নিই সলভ। একটি বাক্স আছে, বেশ ভালো কথা। বাক্সে কি আছে? ৳১, ৫০ পয়সা এবং ২৫ পয়সা মিলিয়ে মোট ৫৭০টি মুদ্রা আছে। এখানে কতগুলো মুদ্রা আছে টোটাল? ৫৭০ টা মুদ্রা আছে। ওকে? তাদের মূল্যের অনুপাত 5:3:2। বাক্সে কোন মুদ্রা কয়টি করে আছে? ওকে? তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে। ওকে? বাক্সে কোন মুদ্রা কতগুলো আছে? ঠিক আছে? বুঝতে পারলে বিষয়টা? প্রশ্নটা ভালো করে বুঝতে পেরেছো? প্রশ্ন যখন বুঝে গেছো, তখন আমাদের দেখতে হবে বিষয়টা কি? দেখো, এটা কিসের অনুপাত? এটা হচ্ছে প্রাইস এর অনুপাত, মূল্যের অনুপাত। ওকে? আমরা কি দেখলাম? আগের কনসেপ্টেই যেটা শিখলাম, সেটা হচ্ছে মুদ্রা সংখ্যাকে যদি টাকা দিয়ে গুণ করি, কত টাকার নোট এটা দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি? টোটাল কত মূল্য হচ্ছে সেটা পাচ্ছি। তো আমি যদি মূল্য জানি এবং কত টাকার নোট জানি, সেটা যদি আমি ভাগ করে দিই, ধরে নাও ৳১০ র নোট। তাহলে এটা যদি ভাগ করে দিই তো আমরা কি পাবো? কতগুলো কয়েন আছে সেটা পেয়ে যাবো। কয়েন ইনটু কত টাকার নোট সেটা গুণ করলে আমরা কি পাচ্ছি? মূল্য পাচ্ছি। ওকে? চলো তাহলে আমরা অঙ্কটায় এগিয়ে চলি। অঙ্কটাই বলছে মূল্যের অনুপাত কত আছে? 5:3:2। এবার কত টাকার নোট? এটা হচ্ছে ৳১ নোট। মানে আমি যদি পয়সায় করি ১০০ পয়সা, এটা হয়ে গেল ৫০ পয়সা, আর এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল ২৫ পয়সা। এবার এটা কিসের অনুপাত হয়ে গেল বলো তো? এটা হয়ে গেল তোমার কয়েনের অনুপাত, মুদ্রার অনুপাত। ধরে নাও তোমার কাছে ৳৫ হচ্ছে আর ৳১০০ পয়সা করে, তাহলে কি হয়ে গেল? ভাগ করে দিলাম, তো এটা আমাদের হয়ে গেল কয়েনের অনুপাত। চলো এবার এই অনুপাতটা কত হচ্ছে আমরা বার করে নেব। তাহলে চলো ২৫ দিয়ে কেটে দাও ১, ২৫ দিয়ে কেটে দাও ২, ২৫ দিয়ে কেটে দাও ৪। এবার এটা তো ভগ্নাংশ হয়ে গেল। আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় বানাতে শিখে গেছি। কি করব? নিচের গুলোর লসাগু করব। ৪, ২ আর ১ এর লসাগু কত? ৪। তাহলে ৪ দিয়ে আমরা প্রতিটাকে গুণ করে দেব। ওকে? চলো ৪, ৪ কেটে গেল। এখানে ২, ৪ দিয়ে কাটলে ২ হলো। তো কত হলো আমাদের? 5:6:8। ওকে? এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল মুদ্রার অনুপাত। আর টোটাল মুদ্রার সংখ্যা আমরা জানি কত? ৫৭০ টি। তাহলে বলছে কোন মুদ্রা কতগুলো আছে? তাহলে বলো তো, এটা ৳১ ছিল, এটা ৫০ পয়সা, আর এটা ২৫ পয়সা। ওকে? তাহলে বলো ৳১ নোট কতগুলো আছে? ৳১ নোট হয়ে গেল ৫ ভাগ আছে। কত ভাগের মধ্যে? ৫, ৬, ১১, ১১, ৮, ১৯ ভাগের মধ্যে। টোটাল কতটি আছে তোমার কাছে কয়েন? ব্যাস। ৫ ৳১ মুদ্রা আছে ১৫০ টি। ওকে? ৫০ পয়সার মুদ্রা কতগুলো আছে? ৫০ পয়সার মুদ্রা কতগুলো আছে? ৬ ভাগ আউট অফ ১৯ ইন্টু ৫৭০। কেটে দাও ৩০ দিয়ে, ৩ ৬ ১৮, ১৮০ টি। ওকে? আর ২৫ পয়সার মুদ্রাটা তোমরা অবশ্যই বার করে নেবে। চলো নেক্সট। একটি বাক্সে ৳১ এবং ৫০ পয়সা মিলিয়ে মোট ৫২ টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত যদি এত হয়, কোন মুদ্রা কতগুলো আছে? তোমরা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবে। সেম অঙ্ক, সেম, শুধু ডাটা আলাদা। ওকে? তোমরা নিজের হাতে অঙ্ক প্র্যাকটিস করলেই তোমরা অঙ্ক তোমাদের কাছে সহজ হয়ে যাবে। ওকে? চলো নেক্সট প্রশ্ন। একটি বাক্সে ৳১, ৳২ এবং ৫০ পয়সা এবং ২০ পয়সার মুদ্রা মিলিয়ে মোট ৳৭২০ জমা আছে। মোট টাকা কত টাকা? ৳৭২০। মুদ্রা সংখ্যার অনুপাত যদি এত হয়, তাহলে বক্সে কোন প্রকার মুদ্রার মূল্য কত টাকা? ওকে? চলো আমরা করে নিই তাহলে। ৳১,
৳২, ৫০ পয়সাকে আমি লিখছি হাফ টাকা এবং ২০ পয়সাকে কত লিখবো? ২০/১০০ টাকাই করতে গেলে ১০০ দিয়ে ভাগ, তার মানে কত হয়ে গেল? 1/5, 1/5 টাকা। ওকে, সবগুলোকে টাকাই করলাম কেন? কারণ এখানে তোমার যে ডাটাটা আছে সেটা টাকাই আছে, তাই জন্য আমি সবগুলোকে কি করলাম? টাকাই করে নিলাম। এবার ১ টাকার মুদ্রা কতগুলো আছে? ৫টা, ইস্টু ৪টা, ইস্টু ৬টা, ইস্টু ১০টা। ওকে, তাহলে বলো তো, এটা আমরা মুদ্রা সংখ্যা পেয়ে গেলাম, আর এটা পেয়ে গেলাম কত টাকার মুদ্রা। তাহলে দুটাকে গুণ করলে আমরা কি পেয়ে যাব? প্রাইস বা মূল্য পেয়ে যাব, তাই তো? মূল্য কি হলো? ১ টাকার মুদ্রা ৫টা, তাহলে কত টাকা হলো? ৫ × ১ = ৫ টাকা। ইস্টু ২ টাকার মুদ্রা ৮টা, তো কত হলো? ৪ দুগুণে ৮ টাকা। ইস্টু হাফ টাকার মুদ্রা ৬টা, গুণ করে দাও, কত হলো? ৩। ওকে, ইস্টু 1/5 টাকার মুদ্রা 10টা, কত হলো? 2। তাহলে আমার কত হলো অনুপাত? 5:8:3:2। এই অনুপাতে টাকা বিভাজ্য হচ্ছে। ওকে, এটা কি মূল্যের অনুপাত? তাহলে বলো তো, ১ টাকার মুদ্রা কতগুলো আছে? মানে ১ টাকার মুদ্রার মূল্য কত? ৫ ভাগ। কত ভাগের মধ্যে? ৮, ৫, ১৩, ১৩ আর ৩ ১৬, ১৬ আর ২ ১৮, ১৮ ভাগের মধ্যে ইন্টু ৭২০। ওকে, যেহেতু এটা টোটাল মূল্য ছিল, চলো কাটাকুটি করে নাও ৪ দিয়ে, তাহলে কত হয়ে গেল? ৪ × ৫ = ২০, ২০০ টাকা হয়ে গেল ১ টাকার মুদ্রা। ২ টাকার মুদ্রা তোমরা অবশ্যই বার করে নেবে। ৮ ভাগ ১৮ ভাগের মধ্যে ইন্টু ৭২০, কেটে গেল, কত হয়ে গেল? ৪০। ৪ × ৮ = ৩২, ৩২০ টাকা হয়ে গেল ২ টাকার মুদ্রা। ওকে, তোমরা এইভাবে বাকিগুলো করে নেবে। চলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারটি জানাও। তোমরা নিজেরা না করলে এই অঙ্ক তোমাদের কাছে কিন্তু চিরদিনই কঠিন হয়ে থাকবে। সেম অঙ্ক আমি ওপরে করালাম, তোমরা সেম অঙ্ক নিচে করে নিজের হাতে সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটি জানাও। একটি ব্যাগে ২ টাকা, ৫ টাকা এবং ১০ টাকার মুদ্রার অনুপাত দেওয়া আছে। কিসের? মুদ্রার অনুপাত দেওয়া আছে, মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে। ব্যাগে মোট ৮৪০ টাকা থাকলে মোট মুদ্রা কয়টি? ওকে, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। চলো আমরা নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। মিশ্রণ সংক্রান্ত কিছু অঙ্ক করব। এই অঙ্ক অবশ্যই আমরা মিশ্রণ চ্যাপ্টারেও গিয়ে আবার করব, তবে এখানেও আমরা একটু শিখে নেব, ঠিক আছে? তোমার কাছে গ্লাস আছে, ওকে, গ্লাসের মধ্যে কি করছো? তুমি চিনি, জল বা সিরাপ, জল গুলছো, ঠিক আছে? ধরে নাও তুমি এতটি গুললা, এবার এর মধ্যে তুমি ৫ ভাগ জল দিলা আর ৪ ভাগ সিরাপ দিলা। এটা দিলা জল আর এটা দিলা সিরাপ। তাহলে বলো তো, তোমার টোটাল যে মিক্সচারটি তৈরি হলো এটা তো মিশিয়ে যাবে, তাই না? তোমার যে টোটাল যে মিক্সচারটি তৈরি হলো সেই মিক্সচারের আয়তন কত? সেই মিক্সচারের আয়তন ৯ ভাগ, যার মধ্যে ৫ ভাগ আছে জল এবং ৪ ভাগ আছে কি? সিরাপ। বুঝা গেল? এবার চলো আমরা অঙ্ক করে নিই, কিছু অঙ্ক করে নিই। এই অঙ্ক আমরা আবার গিয়ে কিন্তু তোমার কোথায় পড়বো? মিশ্রণ চ্যাপ্টারে গিয়ে করবো। চলো এই অঙ্কটা দেখে নিই। এ বি সি তিনটি গ্লাসের আয়তনের অনুপাত দেওয়া আছে কত? ৪:, ধরো যে এই গ্লাসটা হচ্ছে ৪, এর আয়তন, এটা ৪ লিটার জল ধরতে পারে, এটা ৫ লিটার জল ধরতে পারে, আর এটা ৭ লিটার জল ধরতে পারে। এটা আয়তনের অনুপাত, ঠিক আছে? ৩টি গ্লাস সিরাপ এবং জলের মিশ্রণে ভর্তি। এখানে সিরাপ আর জল কত আছে? 1:3। এখানে কত আছে? 2:3। এখানে কত আছে? 3:4। গ্লাস তিনটির মিশ্রণ একটি পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ এবং জল কত হবে? এই যে দেখো, এই তিনটেকে আমি নিয়ে এখানে ঢেলে দিলাম, ঠিক আছে? কোনো রকম আমি আয়তন সমান করলাম না, কিছু করলাম না, জাস্ট এই পাত্রটা এখানে ঢেলে দিলাম, এই পাত্র ঢেলে দিলাম, এই পাত্র ঢেলে দিলাম। তাহলে বলো তো,
এই পাত্র দেখো টোটাল তোমার কত হচ্ছে, অনুপাতের যোগফল ৪ আর আয়তন কত আছে ৪। সুতরাং ১ আয়তন আছে সিরাপ আর জল আছে ৩ আয়তন। ওকে, এখানে কি সিরাপ আছে ১ আয়তন, জল আছে ৩ আয়তন, সরি ২ আয়তন এবং ৩ আয়তন। আর এখানে কত হচ্ছে, সিরাপ আছে ৩ আয়তন আর জল আছে কত ৪ আয়তন। এবার বলো তো এখানে যে সিরাপ আর জল হবে, সিরাপ এখানে কতটি যাবে? সিরাপ যাবে প্রথম পাত্র থেকে ১ লিটার আসবে, দ্বিতীয় পাত্র থেকে ২ লিটার আসবে আর তৃতীয় পাত্র থেকে ৩ লিটার আসবে। জল কতটি আসবে? প্রথম পাত্র থেকে ৩ লিটার, দ্বিতীয় পাত্র থেকে আবার ৩ লিটার এবং তৃতীয় পাত্র থেকে ৪ লিটার। চলো যোগ করে দাও। ৩ ৩ ৬, ৩ ৩ ৬ ৪ ১০। তাহলে অনুপাত কত হলো? 3:5, ২ দিয়ে কেটে দাও, 3:5। সুতরাং তোমার যে বড় পাত্রে গ্লাসে সিরাপ এবং জলের অনুপাত কত হবে? 3:5। ঠিক আছে? ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। একটি পাত্রে সিরাপ এবং জলের অনুপাত দেওয়া আছে। দেখো ৩টি সমান পাত্রে, এখানে একটা ফোকাস করার বিষয় হচ্ছে তোমার পাত্র ৩টা কিন্তু সমান। সিরাপ এবং জলের অনুপাত দেওয়া আছে। ভেরি গুড। এই ৩টি মিশিয়ে একটিতে ঢালা হলে কি হবে অনুপাত? ধরো এইখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে, সমান পাত্র। ঠিক আছে? এখানেও একটা পাত্র আছে, পাত্র ৩টা কিন্তু সমান। এবার এটিকে নিয়ে আমি ঢালবো একটি বড় পাত্রে। এই যে বড় পাত্রে ঢেলে দিলাম। তাহলে এখানে সিরাপ আর জলের অনুপাত কি হবে? এখানে কত ছিল? এখানে ছিল 3:1। এখানে কত ছিল? 7:9। এখানে কত ছিল? 5:3। ওকে, ৩ আর ১ এ কত হলো? ৪, টোটাল ৪। ৭ আর ৯ কত হলো? ৫ ৩ এ কত হলো? ৮। এবার এখানে ফোকাস করার বিষয়টা কি? এখানে ফোকাস করার বিষয় হচ্ছে যে পাত্র ৩টি কিন্তু সমান। এখানে কি পাত্র ৩টি সমান হলো? একটা ৪, একটা ১৬, একটা ৮। তাহলে সমান করার জন্য কি করব? সবাইকে আমি ১৬ বানিয়ে দিলাম। আমি ১ দিয়ে গুণ। ওকে, তাহলে এটা কত দিয়ে গুণ করলাম? ৪ দিয়ে গুণ করলাম। এবার কত হয়ে গেল? ১৬। এটাও কত হয়ে গেল? ১৬। এটাও কত হয়ে গেল? ১৬। চলো ৪ দিয়ে গুণ করলাম। চলো ৪ দিয়ে এবার অনুপাতগুলোকে গুণ করে দাও। ৪ দিয়ে গুণ করো। কত হয়ে গেল? ১২:4। এটা তো ১ দিয়ে গুণ করা মানে একই থাকা। আর ২ দিয়ে গুণ করে দাও। কত হয়ে গেল? 10:6। ওকে, এবার আমরা সেম কেস আগের মতো করব। কি করব? সিরাপ আর জল। সিরাপ কত হবে? প্রথম পাত্র থেকে আসবে ১২, দ্বিতীয় পাত্র থেকে আসবে ৭ এবং তৃতীয় পাত্র থেকে কত আসবে? ১০। আর জল প্রথম পাত্র থেকে ৪, দ্বিতীয় পাত্র থেকে ৯ এবং তৃতীয় পাত্র থেকে ৬। চলো যোগ করে নাও। ৭ ২ ৯ আর ২ ২৯ ইস্টু ৪ ৬ ১০ ১৯। তাহলে এটাই হয়ে গেল আমাদের যে বড় পাত্রে সিরাপ এবং জলের অনুপাত। ওকে, বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। ৪৮ লিটার মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত দেওয়া আছে। ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত হবে 3:2? ওকে, ভেরি গুড। চলো এটা আমরা শর্টকাট শিখবো। কি শিখবো? অ্যাসিড আর জল। দেখো অ্যাসিড এবং জলের অনুপাত কত? 7:5 ছিল। এবার বলা হচ্ছে ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করতে হবে? তাহলে কি হবে? 3:2 হবে। কি মিশ্রিত করলা? অ্যাসিড মিশ্রিত করলা। তুমি কি জল মিশিয়েছো? জল তো মেশাওনি। তাহলে জলের পরিমাণ কি হওয়া উচিত? দুই ক্ষেত্রেই জলের পরিমাণ সমান হওয়া উচিত। কিন্তু আছে কি? প্রথম পাত্রে ৫ এবং দ্বিতীয় পাত্রে ২। তাহলে আমরা কি করব? সমান করার জন্য একে ২ দিয়ে গুণ, একে ৫ দিয়ে গুণ। তাহলে চলো আমাদের অনুপাত কত হয়ে গেল? ২ দিয়ে গুণ করে দাও। একটাকে তো গুণ করা যায় না। গুণ করলে পুরো অনুপাতকে গুণ করতে হয়। চলো ২ দিয়ে গুণ করো। ১৪:১০। আর এটা ৫ দিয়ে গুণ করো। ১৫:১০। এবার দেখো, এবার কি কেসটা কি দাঁড়ালো? অ্যাসিড এবং জলের মিশ্রণ আছে, যেখানে আমি বলেছি অ্যাসিড যোগ করতে হবে। এখানে দেখো তো জল তো সমান, অ্যাসিড যোগ করতে হয়েছে কত ইউনিট? ১ ইউনিট অ্যাসিড যোগ করতে হয়েছে। তাহলে ১ ইউনিটের মানটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার।
যেহেতু প্রশ্ন হচ্ছে কত ইউনিট অ্যাসিড যোগ করতে হয়েছে, তো লিটার, কত লিটার মিশ্রণ ছিল? 48 মিটার। প্রথমে আমাদের কত লিটার মিশ্রণ ছিল? 14 লিটার অ্যাসিড ছিল এবং 10 লিটার জল। তাহলে কত ছিল? 24 লিটার, মানে 24 ইউনিট। 24 ইউনিটের মান হচ্ছে কত? 48 লিটার। কাটাকুটি করে দাও, কত হয়ে গেল? 2 লিটার। 1 ইউনিটের মান হচ্ছে 2 লিটার। আর আমরা এখানে দেখছি 1 ইউনিটই আমরা কিন্তু অ্যাসিড যোগ করেছি, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 2 লিটার অ্যাসিড যোগ করেছি। ওকে, বুঝা গেল? হুম, চলো, এই প্রসেসটা কিন্তু তোমরা শিখে রাখো। এই প্রসেস কিন্তু আমরা অনেক অঙ্কে গিয়ে অ্যাপ্লাই করব। কোথায় বুঝতে সমস্যা হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি না হলে আরো একবার তোমাদের এই শর্টকাট ট্রিকটা বুঝিয়ে দেব। ঠিক আছে? নেক্সট, দুটি সংকর ধাতুতে সোনা এবং তামার অনুপাত দেওয়া আছে। প্রথম দুটি এই দুটি সংকর ধাতু সমানভাবে মিশিয়ে, এই যে দেখো, সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যাবে তাতে সোনা এবং তামার অনুপাত কত হবে? তোমরা অবশ্যই এটা তোমাদের কি হোমওয়ার্ক, যেহেতু আমরা সমানভাবে মেশানো বলা অঙ্ক কিন্তু এর আগেই করে আসলাম, তোমাদের কাছে এটা আমি কমেন্ট বক্সে অ্যান্সার আশা করব। ওকে, তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে বা অঙ্ক করার পদ্ধতি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তোমরা যারা আরআরবি গ্রুপ ডি এর জন্য অপেক্ষা করে আছো, তোমাদের জন্য কাল 23 তারিখ থেকেই খুব সুন্দর একটি ম্যাথের রিভিশন ব্যাচ শুরু হবে, যার মাধ্যমে তোমাদের ম্যাথ এক্সামের আগে ফুল একদম কমপ্লিট হয়ে যাবে। তোমরা বলতে পারো যে এক্সামের এত কাছাকাছি এসে কেন এই ম্যাথ ব্যাচ লঞ্চ হচ্ছে? এটি হচ্ছে কারণ তোমাদের কি একটা ব্যাপার আছে না, যে গরম গরম হয়ে থাকবে তোমাদের ম্যাথ, আর তোমরা গিয়ে পরীক্ষা হলে যাবে এবং একদম ফাটাফাটি পারফর্ম করে আসবে। ঠিক আছে? চলো, তাহলে 23 তারিখ থেকেই তোমরা পেয়ে যাবে। 23 তারিখ মানে কি? আজকে, আজকে বিকেল থেকেই তোমরা এই আরআরবি গ্রুপ ডি এর জন্য বেস্ট রিভিশন ম্যাথ পেয়ে যাবে। তোমরা তোমরা দেখেই অবাক হবে যে কিভাবে এত সুন্দরভাবে তোমাদের ক্লাসের মধ্যেই ম্যাথ পুরো কমপ্লিট রিভিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? চলো, নেক্সট। নেক্সট আমরা করব পিতা এবং পুত্রের বয়স সম্পর্কিত কিছু অঙ্ক। দেখো, তোমরা এই যে শর্টকাট মেথডটা, এটা কিন্তু তোমরা অবশ্যই ফোকাসে রাখো, কারণ এই জিনিসটা তোমাদের অনেক বার আমরা ওই পদ্ধতির মাধ্যমে করব। ঠিক আছে? চলো, পিতা পুত্র। পিতা পুত্র বয়স। দেখো, যখনই আমরা বয়সের অঙ্ক করব তখন কিন্তু আমরা আরেকটি চ্যাপ্টারে, অর্থাৎ বয়স বা এজ, যখন আমরা চ্যাপ্টারটি করব সেখানে আমরা এই বয়সের অঙ্ক করব। কিন্তু এখানে আমরা একটি বিষয় জেনে রাখি। দেখো, এখন তোমার বয়স কত বলো? এখন তোমার বয়স কত? আমি ধরে নিলাম তোমার বয়স হচ্ছে 24 বা 25 বা 26, ঠিক আছে, 24 বছর। আচ্ছা, তোমার বোনের বয়স কত? তোমার বোনের বয়স হচ্ছে 20 বছর। এবার বলো তো, তোমার বোনের বয়স আর তোমার বয়সের মধ্যে পার্থক্য কত? অবশ্যই 4 বছর। তোমার বোন তোমার থেকে 4 বছরের ছোট। এবার আমি বললাম যে আজ থেকে 10 বছর পর, কত বছর পর? 10 বছর পর তোমার বোন এর বয়স কত হবে? তোমার বোনের বয়স, তোমার বয়স কত হবে? 10 বছর পর তোমার বয়স হবে 34, আর তোমার বোনের বয়স কত হবে? বোনের বয়স হয়ে যাবে 30। তোমার বোন কিন্তু তখনও তোমার থেকে 4 বছরের ছোট থাকবে। 4 বছরেরই ছোট থাকবে। সুতরাং আমরা বয়সের অঙ্ক করার ক্ষেত্রে একটি জিনিস সবসময় ফোকাস রাখবো, যে দুজনের বয়সের পার্থক্য অলওয়েজ সমান হয়। সে যাই হয়ে যাক, যত বছর পরেই আমরা যাই না কেন, দুজনের বয়সের পার্থক্য অলওয়েজ সমান থাকবে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমরা একদম মাথায় দিয়ে নাও। ঠিক আছে? এই জিনিসটার উপর অ্যাপ্লাই করেই আমরা বয়সের অঙ্ক শর্টকাটের মাধ্যমে করব। ঠিক আছে? কোনো সমস্যা? চলো, তাহলে আমরা এগিয়ে চলি আমাদের অঙ্কে। অঙ্কে কি বলা ছিল? অঙ্কে বলা ছিল পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। ধরো নাও পিতার বয়স 8
8 কিন্তু নয়, এটা তাদের অনুপাত। এটা কে? পিতা আর এটা কে? পুত্র। বয়সের অনুপাত কত? 8:3। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। 2:1। কত বছর পরে? 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত? এটা কত ছিল? এটা বর্তমান ছিল। ওকে, এবার আমি তোমাদের কি বলেছি? বয়সের পার্থক্য কিন্তু অলওয়েজ কি থাকবে? সমান। দেখো তো, এখানে এদের বয়সের পার্থক্য কত? পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য 5 ইউনিট। আর এখানে কত ইউনিট? এখানে হচ্ছে 1 ইউনিট। সমান হলো কি? না, বয়সের পার্থক্য তো সমান নয়। সমান করতে যা করতে হবে আমরা তাই করব। সমান করতে গেলে আমায় কি করতে হবে? একে 5 দিয়ে গুণ করতে হবে। তাই এর বয়সের পার্থক্য কত হয়ে গেল? 5। এখানেও ছিল 5। তাহলে কত হয়ে গেল বলো? 8:3। একে তো কিছু দিয়ে গুণ করতে হবে না, একে 1 দিয়ে গুণ করতে হবে। আর এখানে কত হয়ে গেল? 5 দিয়ে গুণ করে দাও। 5 দুগুণে 10:5। এবার দেখো তো, এর বয়সের পার্থক্য কত ছিল? 5 ইউনিট। এখানে কত? 5 ইউনিট। যেহেতু বয়সের পার্থক্য সমান, এইবার কিন্তু আমাদের ক্যালকুলেশন আমরা করে নেব। ঠিক আছে? দেখো কত বছর গেছে? 2 ইউনিট। কত বছর গেছে? 2 ইউনিট। ঠিক আছে? এই 2 ইউনিটের মানই দেওয়া আছে আমাদের কত বছর? 10 বছর পরে। তাই তো? বলা আছে না 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এটা। এখানে 2 ইউনিট। 2 ইউনিট মানেই 10 বছর। তাহলে 1 ইউনিট মানে কত হয়ে গেল? 5 বছর। এবার বলছে পিতার বয়স এবং পুত্রের বয়স বর্তমানে কত? বর্তমানে কত? 8। আর এখানে কত? 3। তাহলে 5 8 40। আর 3 ইউনিটের মান 3 8 24 হয়ে গেল। পিতার বয়স কত? 40। পুত্রের বয়স কত? 24 বছর। ওকে, কমপ্লিট। তোমরা বুঝতে পারছো ইউনিট জিনিসটা কোথায় কাজে লাগছে এবং সংখ্যাটা কিন্তু অন্য জায়গায় কাজে লাগছে। ওকে, চলো নেক্সট। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 3 বছর আগে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত ছিল এত, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এত। পিতার বর্তমান বয়স কত বছর? ওকে, চলো এটা হয়ে যাচ্ছে আমাদের বর্তমান। ঠিক আছে? 3 বছর আগে মানে -3। আমরা উপরে চলে গেলাম। কত হবে? 8:3 বলে দেওয়া আছে। এবং 4 বছর পরে, 4 বছর কত? 11:5। এবার বলো তো আমরা কি জানি? আমরা জানি বয়সের পার্থক্য কিন্তু কি হবে? অলওয়েজ সমান হবে। সে 3 বছর আগে থাক, 5 বছর পরে হোক, 4 বছর পরে হোক না কেন? ঠিক আছে? এখানে পার্থক্য কত? 8 আর 3 এর পার্থক্য হয়ে যাচ্ছে 5। এখানে কত পার্থক্য? এখানে পার্থক্য হয়ে গেল 6। না? দুটা তো কোনো মতেই সমান নয়। তাহলে আমাকে কি করতে হবে? দুটোকে সমান করতে হবে। চলো, সমান করার জন্য এটাকে 6 দিয়ে গুণ আর এটাকে 5 দিয়ে গুণ। 5 6 30, 5 6 30 হয়ে গেল। চলো লিখে নাও আবার। 6 দিয়ে গুণ করো। 6 8 48, 3 6 18। ওকে, 5 11 55, 5 এ 5 এ 25। এবার দেখো তো কত ইউনিট যোগ হলো? কত ইউনিট যোগ হলো? ইউনিট যোগ হলো 7 ইউনিট। 7 ইউনিটের মান কত? 3 বছর আর 4 বছর। এই যে 4 বছর মানে কি 3 আর 4 7 বছর। 7 ইউনিটের মানই হয়ে যাচ্ছে 7 বছর। ওকে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের বর্তমানে পিতার বয়স। আচ্ছা, এটা কি ছিল? এটা ছিল 3 বছর আগে পিতার বয়স। তাহলে 48 ইউনিটের মান কত? 48 বছর। এটা কখন? এটা 3 বছর আগে। তাহলে এখন কত হবে বলো তো? 3 বছর যোগ হয়ে যাবে। 8 আর 3 এ 51 বছর। ওকে, আর পুত্রের বয়স তোমাদের জন্য প্রশ্ন, পুত্রের বয়স কত বর্তমানে? চলো, পুত্রের বয়স কত? 18 ইউনিট। 18 ইউনিটের মান কত? 18 বছর। 7 ইউনিটের মান 7 বছর মানে কি 1 ইউনিটের মান হচ্ছে 1 বছর। তাই তো? 18 ইউনিটের মান কত? 18 বছর প্লাস 3। বর্তমানে আসলাম। 8 3 21 বছর। ওকে, নেক্সট। 4 বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল এত, পিতার বর্তমান বয়স 40 হলে পুত্রের বর্তমান বয়স কত? অবশ্যই কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারটি জানাও। ওকে, তোমরা
তোমরা এই অঙ্ক শেখার মাধ্যমে তোমরা যদি অঙ্ক নিজে করো তবেই কিন্তু তোমাদের অঙ্কের প্রতি যে দুর্বলতা সেটা কিন্তু কাটবে। ওকে? আচ্ছা, আয় ব্যয় সংক্রান্ত কিছু সমস্যা, তার আগে আমরা জেনে নেব আয় ব্যয় সংক্রান্ত কিছু তথ্যাদি। আয় মানে কি? আয় মানে হচ্ছে তোমার ইনকাম। ওকে? আমরা সবাই জানি আমরা সবাই জানি আয় মানে হচ্ছে তোমার ইনকাম সমান কি হবে? তোমার সঞ্চয় মানে তুমি কত টাকা সেভিংস করলা প্লাস কত টাকা তুমি খরচ করলা। খরচকে কি বলা হয়? এক্সপেন্ডিচার। ওকে? মানে হচ্ছে তোমার ব্যয় এবং সঞ্চয় এই দুটোর যোগফল হয় আয়। তাই তো? এটা আমরা সকলেই জানি যে তুমি কত টাকা ব্যয় করলা বা খরচ করলা এবং কত টাকা সেভিংস করলা। এই দুটোর যোগফলই হচ্ছে তোমার আয়। তুমি যত টাকা ইনকাম করবা তার মধ্যে থেকেই তো এইগুলো করবা, তাই না? এবার হচ্ছে কোথাও আমি বলছি যে তোমার আয় হচ্ছে ১০০ টাকা। ওকে? তুমি তার মধ্যে ২০ টাকা ব্যয় করলা। তো তোমার সেভিংস কত হবে? অবশ্যই আয় থেকে আমি ব্যয়টা বিয়োগ করব। ৮০ টাকা হবে আমার সঞ্চয়। ওকে? কোনো সমস্যা নাই এখানে। তাহলে আমরা এই যে থিওরির উপরেই আমরা কিন্তু ডিপেন্ড করে আমরা অঙ্ক করব। ঠিক আছে? চলো আমরা অঙ্কটা দেখে নিই এর পরের অঙ্ক কি আছে। এ এবং বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত কত? 9:7। এ একজন ব্যক্তি আছে আর বি একজন ব্যক্তি আছে। ঠিক আছে? এদের আয়ের অনুপাত। আয়ের অনুপাত। এর আয় হচ্ছে 9, বি এর আয় হচ্ছে 7। মানে এর যদি 9 টাকা ইনকাম হয় তাহলে এর কত হচ্ছে? 7 টাকা ইনকাম। ঠিক আছে? ওকে। এবং ব্যয়ের অনুপাত কত? 4:3। উভয়েই সপ্তাহে 200 টাকা সঞ্চয় করে। তবে তাদের আয়ের সমষ্টি কত? সঞ্চয় কত করছে? এগুলো কিন্তু উপরেগুলো অনুপাত ছিল আর এটা সঞ্চয় করছে এই 200 টাকা এবং এও করছে 200 টাকা। দুজনেই তো সঞ্চয় সমান করছে। আমরা জানি আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমরা কি পাবো? সঞ্চয় পাবো। চলো তো আয় থেকে ব্যয় বিয়োগ করে দেখো। 9 থেকে 4 বাদ কত? 5 এবং 7 থেকে 3 বাদ কত? 4। তাহলে এই দুটো তো সমান হলো না। কিন্তু এই দুটো তো সমান হওয়ার কথা ছিল। যেহেতু এই দুটো সমান হতে গেলেই আমাদের কি হবে? 200 টাকা 200 টাকা করে সঞ্চয় হবে। কিন্তু এখানে তো সমান হলো না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অঙ্কে সমান করে দেখতে হবে। ওকে? চলো তাহলে সমান করার জন্য আমরা কি করব? 9 এবং 7 এর গ্যাপ কত? 2। আর এখানে 4 এবং 3 এর গ্যাপ কত? 1। তাহলে সমান করার জন্য নিচেরটাকে 2 দিয়ে গুণ করতে হবে। চলো করে নাও। 9:7। এখানে তো কিছু করতে হবে না। এখানে যেহেতু 2 আছে গ্যাপ 1 দিয়ে গুণ করে লিখে দিলাম। আর এখানে আমরা কি করলাম? 2 দিয়ে গুণ করলাম। 4 কে 2 দিয়ে গুণ করো 8 আর 3 কে 2 দিয়ে গুণ করো কত? 6। এবার আয় থেকে ব্যয় বিয়োগ করো। এটা আয় এটা ব্যয়। আয় থেকে ব্যয় বিয়োগ করো কত হলো? 1 ইউনিট। আয় থেকে ব্যয় বিয়োগ করো কত হলো? 1 ইউনিট। তাহলে সঞ্চয় দুজনেরই সমান এবং 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে 200 টাকা। এবার বলছে তাদের আয়ের সমষ্টি বলতো। এ এর আয় কত? 9 টাকা। বি এর আয় কত? 7 টাকা। 9 আর 7 কত? 16। তাদের সমষ্টি কত হবে? সমষ্টি হবে 16 টাকা বা 16 ইউনিট। 16 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান 200 হলে 16 ইউনিটের মান হচ্ছে 16 দুগুণে 3200 টাকা। তাহলে তাদের আয়ের সমষ্টি আমরা পেয়ে গেলাম। ওকে? সেই জন্যই তোমাদের বলে রেখেছি আমি এই যে সমান করার প্রক্রিয়াটা এইটা কিন্তু আমরা অনেক অ্যাপ্লাই করব অনেক অঙ্কে। ঠিক আছে? তোমরা এটা অবশ্যই খুব ভালো করে শিখে নাও এবং ২-১ টা অঙ্কে নিজেরা প্র্যাকটিস করে কিন্তু দেখে নাও। তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু এই অ্যান্সার গুলো করে জানাবে। ঠিক আছে? ২ ব্যক্তির মাসিক আয়ের অনুপাত এত এবং মাসিক ব্যয়ের অনুপাত এত। যদি উভয়েই মাসে এত টাকা সঞ্চয় করে তাদের মাসিক আয়ের সমষ্টি কত? সেম অঙ্ক। তার মানে কি? তোমাদের জন্য এটা হোমওয়ার্ক দেওয়া রয়েছে। এটাই হয়ে গেল তোমাদের। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই অ্যান্সারটা করে জানাও। ওকে? চলো নেক্সট। নেক্সট কিছু আমরা মিসেলেনিয়াস অঙ্ক করব।
একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করছে। ঠিক আছে? কুকুর তো বিড়ালকে তাড়া করবেই। আর বিড়াল কাকে তাড়া করবে? বিড়াল করবে ইঁদুরকে তাড়া। এটাই প্রকৃতির নিয়ম। একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করছে। বিড়াল যে সময়ে ৫টি পদক্ষেপ ফেলে। আচ্ছা, বিড়াল আর কুকুর। ওকে? বিড়াল যে সময়ে ৫টি পদক্ষেপ ফেলে, কুকুর সে সময়ে ৪টি পদক্ষেপ ফেলে। দেখো বিড়াল অনেক ছোট প্রাণী, তো এর পদক্ষেপ খুব তাড়াতাড়ি পড়বে। বিড়াল ৫টি পদক্ষেপ ফেলে, সেই সময়ে কুকুর ৪টি পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুরের ৩টি পদক্ষেপ, কুকুরের নিচে ৩টি পদক্ষেপ, বিড়ালের ৪টি পদক্ষেপের সমান, বিড়ালের ৪টি পদক্ষেপের সমান। ওকে? তাহলে বলছে কুকুর এবং বিড়ালের গতিবেগের অনুপাত কত হবে? চলো আমরা কি করব এখানে? কোনাকুনি গুণ করব। ওকে? তাহলে করো ৪ এ ৪ ১৬, ৩ ৫ ১৫। তাহলে কি হলো? বিড়ালের গতিবেগ ১৫, কুকুরের গতিবেগ ১২। ওকে? কি চেয়েছে? কুকুর ও বিড়াল অনুপাত। তার মানে কি কুকুর কত হলো? ১৬ ইস্টু বিড়াল কত হলো? বিড়াল হয়ে গেল ১৫। এটাই হয়ে গেল আমাদের কুকুর এবং বিড়ালের গতিবেগের অনুপাত। ওকে? এবার তোমরা যদি এখানে একটু ডাউট খাও যে আচ্ছা ১৫:১৬ এটা কার ১৫ এবং কার ১৬? তোমরা প্রথমে আগে শিখে নিলে, আমরা নিচ থেকে গিয়ে শুরু করব। তাহলে কি হয়ে গেল? ১৬ হয়ে গেল কুকুরের এবং নিচ থেকে চলে যাও ১৫ হয়ে গেল বিড়ালের। বা তোমরা এমনি যদি সাধারণ কনসেপ্ট লাগাও, কুকুর এবং বিড়ালের মধ্যে কে বেশি গতিতে দৌড়ায়? অবশ্যই কুকুর দৌড়ায়, নাহলে তো কুকুর বিড়ালকে ধরতেই পারবে না। ওকে? চলো, তাহলে এটাই হয়ে গেল আমাদের অনুপাত। ঠিক আছে? চলো আমরা নেক্সট অঙ্কে এগিয়ে চলি। একজন পুলিশ একজন চোরকে তাড়া করছে, তা কার গতিবেগ বেশি হবে? অবশ্যই পুলিশের গতিবেগ, নাহলে তো পুলিশ চোরকে ধরতেই পারবে না, তাই না? তাহলে চলো, চোর আর পুলিশ। না, কি চেয়েছে? পুলিশ ইস্টু চোর চেয়েছে, এটা কিন্তু মাথায় রাখো। কি চেয়েছে? পুলিশ ইস্টু চোর, মানে আগে পুলিশের গতিবেগ লিখবো, ইস্টু চোরের গতিবেগ পরে লিখবো। ঠিক আছে? এবার বলছে চোরটি যে সময়ে ৫ ধাপ যায়, এটা কি তোমাদের জন্য হোমওয়ার্ক দিব? আচ্ছা চলো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আগে কি ছিল? বিড়াল আর কুকুর ছিল, এখানে চোর আর পুলিশ আছে, সেম টু সেম। ওকে, চলো নেক্সট। এটা কিন্তু তোমাদের একটা ভিভিআই প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি এবং অনেক ছেলে কিন্তু এই অঙ্কে ভুল করে। ঠিক আছে? সমগ্র পৃথিবীতে জল এবং স্থলের পরিমাণের অনুপাত 1:3, দক্ষিণ গোলার্ধে 1:9, উত্তর গোলার্ধে জল এবং স্থলের অনুপাত কত? তোমরা একদম ভালোভাবে শিখে নাও, এরপরে তোমাদের জন্য একটা এই অঙ্ক কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা পৃথিবী, সমগ্র পৃথিবী। সমগ্র পৃথিবীতে জল এবং স্থল, এটা যদি গোলার্ধ করি, এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। সমগ্র পৃথিবীতে জল এবং স্থলের অনুপাত কত? 1:3, এটা সমগ্র পৃথিবীতে। এবং দক্ষিণ গোলার্ধে 1:9। ওকে? তাহলে দেখো তো উত্তর গোলার্ধে কত হবে? আচ্ছা, সমগ্র পৃথিবীতে অনুপাত কত? 1:3, টোটাল কত হলো? 4 ইউনিট। আর এখানে টোটাল কত হলো? 10 ইউনিট। দেখো তো, পুরো পৃথিবীতে 4 ইউনিট আর দক্ষিণ গোলার্ধেই 10 ইউনিট। এটা কি কোনো যুক্তিযুক্ত কথা হলো? দক্ষিণ গোলার্ধে যা হবে তার দ্বিগুণ হবে পুরো পৃথিবীতে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এই দুটোকে সমান করার চেষ্টা করব। চলো, সমান করতে গেলে কি করব? আমি এদেরকে একে 10 দিয়ে গুণ করব এবং একে 4 দিয়ে গুণ করব। তাহলেই হয়ে গেল সমান। যদি 2 দিয়ে, যদিও 20 করলেও সমান করতে পারতাম, কিন্তু আমরা জাস্ট কোনো ঝামেলায় যাব না, তাই জন্য কি করলাম? একে আমরা 4 দিয়ে গুণ করলাম আর একে আমরা কত দিয়ে? 10 দিয়ে গুণ করলাম। তাহলে কত হলো? 40। এটা কত হয়ে গেল? 40। দেখো তো, 40, চলো 4 দিয়ে গুণ করে দাও। 4 ইস্টু 4 9 36। ওকে? তাহলে দক্ষিণ গোলার্ধে কত হয়ে গেল টোটাল? 40। এবার দেখো, এবার আমাদের প্রশ্ন হচ্ছে পুরো পৃথিবীতে, তাহলে উত্তর গোলার্ধেও 40 হবে। পুরো পৃথিবীতে কত হতে হবে? 80। তো একে আরো 2 দিয়ে গুণ করে দিলাম। টোটাল কত দিয়ে গুণ করলাম?
20 দিয়ে গুণ করলাম কেন? কারণ পুরো পৃথিবীতে আমাদের দক্ষিণ গোলার্ধের দ্বিগুণ জল এবং স্থল থাকবে। ওকে, তাহলে চলো 20 দিয়ে গুণ করে দাও। 20:60। ওকে, এবার হয়ে গেল আমাদের পুরো পৃথিবীতে কত হয়ে গেল? 80। আর দক্ষিণ গোলার্ধে কত হয়ে গেল? দক্ষিণ গোলার্ধে হয়ে গেল 40। তাহলে উত্তর গোলার্ধে বাকি 40 হবে। চলো, জল জল কত আছে? জল উত্তর গোলার্ধ পুরো পৃথিবীতে 20 এবং দক্ষিণ গোলার্ধে 4। তাহলে উত্তর গোলার্ধে জল কত হবে? 20 থেকে 4 বিয়োগ করে দাও। কত হয়ে গেল? 16। স্থল কতটি থাকলো? বিয়োগ করে দাও। 24। চলো, কেটে দাও 8 দিয়ে। 8 দুগুণে 16, 3 আটে 24। তাহলে কত হয়ে গেল? 2:3। তোমরা কি প্রসেসটা বুঝতে পেরেছো? আমরা কি করলাম? প্রথমত দক্ষিণ গোলার্ধের টোটাল কত দেখলাম? 10 ইউনিট এবং পুরো পৃথিবীটির টোটাল কত? 4 ইউনিট। এবার আমি কি করলাম? দুটোকে সমান করার চেষ্টা করলাম। সমান করার জন্য একে আমরা 4 দিয়ে গুণ করলাম, 40 হয়ে গেল। একে 10 দিয়ে গুণ করলাম, 40 হয়ে গেল। কিন্তু এখানে দক্ষিণ গোলার্ধে 40, কিন্তু পুরো পৃথিবীতে তার ডবল হতে হবে, তো আরো 2 দিয়ে গুণ করলাম। সুতরাং আমরা এখানে 20 দিয়ে গুণ করে 80 করলাম। এবার পুরো পৃথিবী থেকে দক্ষিণ গোলার্ধ বিয়োগ করে দিলাম, আমরা পেয়ে গেলাম উত্তর গোলার্ধ। ওকে, চলো নেক্সট। নেক্সট তোমাদের এই অঙ্কটা হচ্ছে হোমওয়ার্ক। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলেই আমি বুঝতে পারবো তোমরা কেমন ক্লাসের সাথে যুক্ত হয়ে আছো এবং কেমন শেখার চেষ্টা করছো। এটা কিন্তু একটা ভিভিআই অঙ্ক, পরীক্ষার খুব ফেভারেট অঙ্ক, ঠিক আছে? একবার শিখে নাও, আর যেন কোনোদিন তোমরা ভুলবে না, বা পরীক্ষায় এই নাম্বার কোনোদিন নেগেটিভে যাবে না, ঠিক আছে? নেক্সট, আমন, কমল এবং মননের গতিবেগের অনুপাত, স্পিডের অনুপাত কত আছে? 2:3:4। তাহলে তাদের সময়ের অনুপাত কত হবে? সময় বা টাইম, সময় এটা কি ছিল? এটা ছিল স্পিড বা গতি। সময়ের অনুপাত কি হবে? সময়ের অনুপাত কিছুই হবে না। 1/2:1/3:1/4। দেখো, তুমি এটা একটা সাধারণ কনসেপ্ট লাগাও। তোমার স্পিড ধরে নাও 2, 3 এবং 4, ঠিক আছে? এবার বলো তো, তোমার যদি স্পিড বেশি হয় তাহলে তোমার কি হবে? সময় কম লাগবে। তার মানে কি হয়ে গেল? সময় হয়ে গেল ব্যস্ত অনুপাত বা 1/2, 1/3, 1/4। এটা তো তোমরা জানো, ভগ্নাংশ ভগ্নাংশ থেকে কিভাবে পূর্ণ সংখ্যায় ভাঙতে হয়, এটা তোমরা খুব ভালো করে জানো। আমরা কি করব? 3 4 12, 12 দিয়ে গুণ করে দেব। 12 ইন্টু হাফ ইস্টু 1/3 ইন্টু 12 ইস্টু 1/4 ইন্টু 12 হয়ে গেল কত? 6 ইস্টু, এটা দাও 4 ইস্টু, এটা দাও 3। হয়ে গেল আমাদের অ্যান্সার। সি নাম্বার অপশন ইজ কারেক্ট। ওকে, বা আমরা এটার একটা শর্টকাটও শিখে নিয়েছি, কি যখন আমরা প্রথমটা বার করব তখন প্রথমটা বাদ দিয়ে বাকি দুটা গুণ। 3 4 12 ইস্টু, এটা বাদ দিয়ে বাকি দুটা গুণ। 4 দুগুণে 8, আর 3 নাম্বারটা করতে গেলে 3 দুগুণে 6। এবার কাটাকুটি করো, 2 দিয়ে কেটে যাবে। 6:4:3 হয়ে গেল আমাদের অনুপাত। ওকে, চলো নেক্সট। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি কোম্পানিতে পুরুষ এবং মহিলা সংখ্যার অনুপাত 5:3। 500 জন মহিলা নিয়োজিত হলে নতুন অনুপাত হয় 5:4। ওই কোম্পানিতে পুরুষের সংখ্যা কত? দেখো, পুরুষ এবং মহিলা কত ছিল? 5:3 ছিল। 150 জন মহিলা যুক্ত হলো, অনুপাত কত হয়ে গেল? 5:4। দেখো তো, কে যুক্ত হলো? মহিলা যুক্ত হলো। পুরুষ কি চেঞ্জ হলো? না, পুরুষ কিন্তু চেঞ্জ হয়নি। পুরুষ প্রথমে কতজন ছিল? 5 জন। এখনো কতজন আছে? 5 জন। যদি সমান না হতো আমরা পুরুষকে কিন্তু আগে সমান করতাম, ঠিক আছে? 1 ইউনিট, তো 1 ইউনিট মহিলা যুক্ত হলো সমানই 150 জন মহিলা। ওকে, কোম্পানিতে পুরুষের পরিমাণ কত? পুরুষ কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট মানে হয়ে গেল কত? 750 জন পুরুষ। ওকে, নেক্সট। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 10% এবং 25% বেশি। দেখো, প্রথমেই বলে রাখি, যে কোনো সংখ্যায় সংখ্যায় নিজের কত পার্সেন্ট?
নিজের 100%, ঠিক আছে? যে কোনো সংখ্যাই হয়। ধরে নাও যে তৃতীয় সংখ্যাটি হচ্ছে 100। কত? 100। বলছে দুটি সংখ্যা, এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে এর থেকে 10% বেশি, তাহলে কত হলো? 110। এবং তৃতীয় সংখ্যার থেকে 25% বেশি দ্বিতীয় সংখ্যা, তাহলে কত হয়ে গেল? এটা 125। এবার বলছে সংখ্যা দুটির অনুপাত কত? 110:125। কাটাকুটি করে নাও। 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, 5 এ 5 এ 25, তাহলে অনুপাত কত হয়ে গেল? 22:25। ওকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের অনুপাত সমানুপাত লেকচার কিন্তু কমপ্লিট হলো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের অনুপাত সমানুপাত লেকচারটি করে কেমন লাগলো। তোমাদের নেক্সট ক্লাসের নিউ চ্যাপ্টার খুব শীঘ্রই চলে আসবে এবং আজকেই বিকাল থেকে তোমাদের আরআরবি গ্রুপ ডি এর জন্য, নট ফর আরআরবি গ্রুপ ডি, সমস্ত এক্সামের জন্য ম্যাথের যদি খুব ফাস্ট এবং প্রপার রিভিশন করতে চাও, তবে অবশ্যই আজকের বিকেল থেকে যে ক্লাসগুলো লাঞ্চ হবে সেগুলো তোমরা অবশ্যই পরীক্ষার আগে করে নিও। ঠিক আছে? তাহলে ওকে, টাটা, বাই বাই। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, টাটা, বাই বাই।